নমস্কার, আমরা রয়েছি পাটুলিতে হার্ড স্টোরিতে। এটা একটা বুক স্টোর্স আমাদের এই ছোটো বোন উজ্জয়িনীর। আজকের আলোচনা বা আড্ডা হবে কমল চক্রবর্তীকে নিয়ে। আমাদের প্রিয় কমল চক্রবর্তী যিনি সদ্য প্রয়াত হয়েছেন, এবং অবশ্যই তার প্রয়াণের পর যে বইটি মুদ্রিত হয়েছে সেটাকে আমরা একটু ফোকাস করব। সেই বইটির নাম হচ্ছে জঙ্গল বয় রামু। এই বইটি প্রথম প্রকাশ হলো, এবং আমার সাথে আছেন আমার অগ্রজ পূর্ণেন্দু শেখর মিত্র। নমস্কার। পূর্ণেন্দুদা প্রায় 50 বছর সঙ্গ করেছেন কমলদার, আর আমি করেছি প্রায় 25 থেকে 26 বছর, প্রায় ডবল সঙ্গ করেছেন পূর্ণেন্দুদা। কিন্তু মাইকটা আমার হাতে প্রথমে এসছে, তার কারণটা হচ্ছে যে প্রকাশক আমি বইটার, মানে প্রকৃতি ভালো পাহাড় বকলমে আমরা চালাই, আমি চালাই বলতে পারা যায়, সম্পাদক আমি যেহেতু, তাই। আর ভালো পাহাড় যে সংগঠনটি, সেই ভালো পাহাড় সংগঠনে আমরা এখানে অনেকে যারা আছেন, তারা আমাদের শ্রোতার বন্ধুরা যারা রয়েছেন, তারাও ভালো পাহাড়ের সাথে যুক্ত, এবং পূর্ণেন্দুদা সেই ভালো পাহাড়ের এখন সভাপতি, আমরাও মেম্বার। তো আজকে প্রধান বিষয় হচ্ছে লেখক কমল চক্রবর্তী, কবি কমল চক্রবর্তী। তো কবি কমল চক্রবর্তী বলেই তিনি পরিচিত, কিন্তু তিনি উপন্যাস লিখে ফেলেছেন প্রায় 28খানা, 30টা। হ্যাঁ, প্রায় 30টা উপন্যাস। কিন্তু আমার কাছে কমলদা মূলত একজন কবি। মানুষ কমল চক্রবর্তীর জন্ম কোথায় হয়েছিল, তিনি কিভাবে বড় হলেন, তার সাক্ষী ছিলেন অনেকে যারা আজকে আমাদের সাথে নেই, তার ছোটোবেলার বন্ধুরা। কিন্তু কলেজ জীবন থেকে পূর্ণেন্দুদা কমলদার সাথে রয়েছেন প্রায় 50-52 বছর। পূর্ণেন্দুদা, তুমি যদি মানুষ কমলদাকে নিয়ে কিছুটা ভালো শুনে। কমলদা তুমি যেমন বললে আর কি, সেরকমই কমলদার, আমার সঙ্গে কমলদার চেনা পরিচিতি 54 বছর। কারণ আমি তখন কলেজে পড়ি, মনে করো তখন আমার বয়স কত, 18-19 সব। আর কমলদাও পড়তেন। এটা একটা ব্যাপার, কমলদা আমার থেকে 6-7 বছরের বড়। তা সত্ত্বেও কমলদা কেন পড়তে এলেন সেই সময়? আসলে কমলদার পড়াশোনাটা শেষ হয়ে গেছে। কমলদা স্কুল ফাইনাল পাস করেছেন আর.ডি. টাটা থেকে। তারপরে উনি ওই বিষ্ণুপুরের কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। করার পরে জামশেদপুরে এসছেন, জামশেদপুরে এই 68-69 সালে। তারপরে ওনার মনে হলো আমি বাংলা নিয়ে পড়াশুনো করব। এই বাংলা নিয়ে পড়াশুনো করব বলে উনি আবার কলেজে ভর্তি হন। তখন আমিও কলেজে ভর্তি হয়েছি, যদিও আমাদের স্ট্রিম একদমই আলাদা ছিল। আমি অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পড়তাম, উনি বাংলা অনার্স। এটা জামশেদপুর। তো জামশেদপুরে তখন কমলদার সঙ্গে দেখা। আমাদের সামনে একটা বড় মাঠ ছিল, সেই মাঠে আমরা, হ্যাঁ বলতে হবে, এটা ছিল ইভিনিং কলেজ। সন্ধ্যেবেলায় আমরা দাঁড়িয়ে আড্ডা মারতাম। আমি তখন নতুন, আমি ভর্তি হয়েছি। কিছু দূরে দেখতাম আর কি, একজন লোক দাঁড়িয়ে আছে, সে কথা বলছে, আর অজস্র লোক তাকে ঘিরে দিয়েছে, এবং হাসি ঠাট্টা প্রবল, মানে যেন কোনো বিষণ্ণতা নেই, সবসময় যেন একটা আনন্দ বইছে। এরকম লোকটা কে? আর খুব আকর্ষণীয় বাস, চেহারা একদম গ্রিক দেবতার মতন দেখতে, ফর্সা রং, একদম মানে যাকে বলে সত্যিকারের ওই কারখানার লোক। তো আমি বললাম ওটা কে, ও কে? তখন বললেন যে তুমি চেনো না? বললেন না, ও তো কমল চক্রবর্তী, কবি। এই আমার প্রথম দেখা কমলদাই। ওই দূর থেকে একটা চোখাচোখি। এটা হচ্ছে 70। এইখানে তখন কমলদার সঙ্গে দেখা হলো মানে দেখলাম, কিন্তু কমলদার সঙ্গে খারাপ হয়নি। তো হঠাৎ আমাদের মনে হলো, আমি তখন ওই কলেজের ইউনিয়ন একটু আছি, ইউনিয়নে স্থির হলো যে ওয়াল ম্যাগাজিন করতে হবে। তো ওয়াল ম্যাগাজিন করতে হবে, তো ঠিক আছে কি করে। তখন আমার মাথায় এলো, আরে একজন ওই যে দেখছি সবাইকে নিয়ে বলছে নাকি ও কবিতা লিখেছে, হ্যাঁ নাম করা, আর সদা মানে উৎফুল্লে রয়েছে লোকটা। তো আমি একদিন আমাদের দোতলা ওখান থেকে নামছি, সিঁড়ির মধ্যে দেখি উনি উঠছেন। তখন আমি বললাম যে আপনার সঙ্গে কথা আছে। হ্যাঁ বলো 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 বলো।
তাই বলে এরকম এরকম বললাম, তাই নাকি ওয়াল ম্যাগাজিন হবে, আমি তো আগে করেছি। এই আলাপ হওয়াতে দুজনে মিলে কলেজের ওয়াল ম্যাগাজিন করলাম, এবং একটি কবিতা দিয়েছিলেন কমলদা, এখনো মনে আছে। সেই কবিতাটার নাম ছিল কম্পোজিশন। মানে এই যে আমি কমলদার সঙ্গে আমার জুড়লাম, মৃত্যু পর্যন্তই কমলদার সঙ্গে ছিলাম। 44 সালে জন্মগ্রহণ করেছেন, 30শে ডিসেম্বর, এটা তো জানো, জন্মেছেন, কিন্তু উনি পূর্ববঙ্গে বিক্রমপুর, ঢাকার লোক ছিলেন, ওইখানেই জন্ম, মামাবাড়িতে। আমি একবার আমাদের ওই এটা দিয়ে কমলদা মজা পেত, এই যে আমরা যখন জিজ্ঞেস করতাম কমলদা তুমি কোথায় আছো, উনি উলিউড়িয়া থাকলে বলতেন সাঁকরাইল, সাঁকরাইল থাকলে বলতেন তিব্বত। না, আমার না একটা জিনিস মনে হয়, পরবর্তীকালে আমি একটা এক জায়গায় লিখেছিলাম, কমলদা যখন গাছ লাগিয়েছেন 1000 বন্ধুকে ফোন করবো, সে 1 লক্ষ গাছ লাগিয়েছি রে, চলে আয়। এটা কমলদা করেছেন একদম, হার্ডলি তখন 1000ও লাগাননি, কিন্তু রাত্রে ফোন করছেন, কিন্তু 1 লক্ষ গাছ লাগিয়েছি, তোরা সব চলে আয়। এইটা কমলদা করতেন, এই যে এক্সিবিশনগুলো করতেন সব জায়গায়। আমি পরে দেখেছি এটা উনি লক্ষ্য স্থির করতেন, অর্থাৎ আজ আমি তোকে এটা বললাম, ওটা আমি করব। তো আমি যখন আমাদের পত্রিকা রবীন্দ্রনাথ পত্রিকাটাতে একটা সংখ্যা করেছিলাম, সংখ্যাটার থিম ছিল যে 18 বছর সবাই লিখবে তাদের প্রথম 18 বছর তারা কিভাবে কাটিয়েছে। সবার তো লেখা হলো, এবার কমলদা নেয় না, কমলদাকে লিখেছি। তারপরে কমলদার এলো দিস্তে দিস্তে কাগজ, মানে সেটা একটা পত্রিকায় হওয়ার খুব অসম্ভব। তো আমি তখন ওটাকে কি করলাম, আমি তখন একটা বই করলাম, এইটা তখনকার সময় এই বইটা সুপ্রভাত বলে আমার পড়া। হ্যাঁ, এটা আমি পড়েছি ছোটবেলার, মনে করো আমার ছেলেবেলায় রবীন্দ্রনাথই বলো, ম্যাক্সিম গোর্কি বলো, কিংবা ছোটবেলার গল্প চার্লি চ্যাপলিন বলো, এটি যাদের পড়েছি কোনো অংশে কম নয়। তুমি যদি সুপ্রভাত পড়ো, এত ভালো, মানে এরকম পুঙ্খানুপুঙ্খ ডেসক্রিপশন, আর এইগুলো দেওয়াই ছোটবেলাটাকে আমার পড়া নেই। কমলদা কিন্তু অনর্গল বাংলা ভাষায় কথা বলতে পারে, এবং যখন উনি খুব মানে মেদুর করছেন, মানে সম্পর্কটা, আশেপাশে সুন্দরী মেয়েরা রয়েছে বা ভালো শ্রোতা আছে, তখন ঘটি ভাষায় কথা বলতেন। আমি গেছিলুম, বুঝলে, আমি ওখানে গিয়ে দেখলুম, এইভাবে কথা বলতেন। মানে মানে যার যখন ইচ্ছে ভোল পাল্টে ফেলতে, ভোল শুধু পাল্টাবে না, তার কথার ভোলও পাল্টে যেত। এবং আমি চাই ভাষাতে একবার আমি একটা বক্তৃতা শুনতে গেছি, তো আমার প্রচণ্ড ইচ্ছে ছিল যে কমলদার সাথে একবার চাই ভাষায় যাবো। মানে কমলদা যেভাবে শক্তির সাথে চাই ভাষা ঘুরেছেন, তা আমি একবার চাই ভাষা যাবো। তো কমলদা বললো, বাবাই তুই চলে আয়, চাই বাসায় যাচ্ছি, ওখানে বাঙালি সমাজ আমাকে একটা সংবর্ধনা দেবে। তো গিয়ে তো দেখি একটা ফামিয়ানা টাঙিয়ে, এসে বিরাট ব্যাপার। তার সংবর্ধনা যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন রাঁচির, যেটা টিভি ইয়ে আছে না, রামকৃষ্ণ মিশন টিভি হসপিটাল, মানে তার বোধহয় সম্ভবত অধ্যক্ষ। আচ্ছা। তো সেই অধ্যক্ষ ওনাকে সংবর্ধনা দিলেন, তিনিও পাশে বসে আছেন। কমলদা যথারীতি প্রথম দিকে একটু মিনিট 5 মানে বেশ কেতাবি ঢঙে পশ্চিমবঙ্গীয় ভাষায় বলে গেলেন। তারপর হঠাৎ বললেন, এই যে চাই ভাষার, ওই যে তোমরা দাঁড়িয়ে আছো, তোমরা কেউ লেম্বোকে চেনো? হ্যাঁ, তখন তারা তো অবাক হয়ে তাকাচ্ছে, এবং তারপর একটা গান শুরু করলো, সাঁওতালি ভাষায় একটা গান শুরু করলো। আশপাশ থেকে যুবক যুবতীরা ধীরে ধীরে শামিয়ানার মধ্যে ঢুকে পড়ছে। এবার তারপর বললেন সে গানটা থামিয়ে, আমি কিন্তু আসলে তোদের চাই বাসারই জামাই, বিয়েটা শুধু হয়নি, কতদিন যে লেম্বোর সাথে কাটিয়েছি এই রোড়ো নদীর ধারে। কমলদা বলে যাচ্ছে, এবং সে বেশ শ্রদ্ধা বিগলিত হয় কমলদার হাত ধরে, আপনার বক্তৃতা খুব ভালো লাগলো ইত্যাদি। তুমি তো আরও শুনেছো, তুমি যৌবনে আরও দেখেছো। তো লেম্বোকে লিখিয়েছি, তো উনি তো লেম্বোর কথা সবসময় বলতেন। এবং তুমি কৌরবের একটা পত্রিকা একবার প্রচ্ছদ হয়েছিল, দেখেছো? ওটা লেম্বো। তখন আমি ওকে চেপে ধরলাম, আপনাকে লিখতে হবে। সে লেম্বো আর কাণ্ড, সেও দিস্তা আসে। লেম্বো তো বেশ এই মোটা 250 পাতার উপন্যাস। তুমি ওর প্রথম পাতাটা উঠে যদি দেখবে, একটু লেখা আছে, তাই লেখাই আছে পূর্ণেন্দু লিখিয়েছে আমাকে। তো আমি লিখিয়ে আমি ওটা প্রকাশনা করি। এই বইটার ব্যাপারে একটু বলি। এই বইটা জঙ্গল বয় রামু ব্যাপারে গল্প হতো কমলদার সাথে। তখন কমলদা আমাদের প্রকৃতি ভালো পাওয়ার পত্রিকাটা শুরু করিয়েছেন, কমলদাই সম্পাদক, আমাকে দায়িত্ব দিয়েছেন পুরোটা পরিচালনা করার।
তো আমি বললাম, তখন প্রিয় ফরেস্টারটা আবার প্রিয় ফরেস্টার কমলদা লিখলেন, পরপর বোধহয় 8 কিস্তি না 10 কিস্তি লিখেছিলেন। তো দুটো মিলিয়েই বইটা করা হলো। জাঙ্গল বয় রামুর পরিকল্পনা তারপরে। কমলদা মাঝে মাঝেই দুঃখ করতেন যে বাঙালির কোনো নিজস্ব মঙ্গলি নেই, টার্জানও নেই। হ্যাঁ, কিন্তু যখন উনি ভাবলেন যে জাঙ্গল বয় রামুটা লিখব, তখন কিন্তু কোনো প্রিপারেশন নেই। এবং উনি, আমার খুব সন্দেহ হচ্ছে যে উনি কখনো আগের লেখাটা পড়েছেন কিনা। মানে প্রথম কিস্তিটা আমায় পাঠালেন, তারপরে যে পরের কিস্তিটা পাঠাচ্ছেন তো কোথায় শেষ হলো উনি উনি জানেন বলে আদৌ, মানে উনি কিন্তু এই যে ট্রান্সে কমলদার লেখা, তা সত্ত্বেও জিনিসটা ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকা, এই প্রতিভা আমি কিন্তু দেখিনি। এবং যেসব একটা ভাষা তৈরি করলেন জাঙ্গল বয় রামুকে, যে বইটাতে একটা ভাষা তৈরি হয়েছে, যে ভাষাটাকে বলা যেতে পারে মানে কিছুটা পুরুলিয়ার কিছু টার্মিনোলজি এবং কমলদার নিজস্ব কিছু সাঁওতালি অধ্যুষিত অঞ্চলের ভাষা। কারণ রামু মূলত কিন্তু পুরুলিয়ার ছেলে, যে যাচ্ছে কাজিরাঙায় বা অন্যান্য জঙ্গলে যাচ্ছে, এবং তার মেন্টার হচ্ছে পাহান বুড়ো। এই পাহান বুড়োকে আমার মাঝে মাঝে মনে হচ্ছে কমলদা স্বয়ং, একেবারে কমলদা স্বয়ং। মানে যেভাবে, আর যে মানে পাহান বুড়ো যেভাবে মানে রামুকে এবং একজন মেন্টার থাকা, আমরা যত চরিত্র পেয়েছি, মানে সে মঙ্গলি বলুন না বলো আর যাই বলো, তার কোনো মেন্টার নেই। তো এইটা করার পরে কমলদার সাথে লাস্ট যখন দেখা হলো, বললো যে তুই এই মৃত্যুর মাস সাথে কাটেক আগে, কমলদা বললেন বাবা বইটা ছাপাবি কিন্তু রঙিন করে ছাপাবি। তো আমরা যেটা ছাপিয়েছি, চেষ্টা করেছি যতটা পারা যায়। উজ্জ্বল গাঙ্গুলি বলে একজন ছিলেন আমাদের, এখনও আছেন আমাদের সাথে, সে সময় উনি ছিলেন আমাদের সাথে ওতপ্রোতভাবে। তার আঁকা ছবি এবং অসম্ভব সুন্দর সুন্দর ছবি এঁকেছিলেন উজ্জ্বল। এবং কমলদা তো খুব খুঁতখুঁতে লোক এসব ব্যাপারে, এবং কমলদা কিন্তু এই ছবিগুলো অ্যাপ্রুভ করেছেন। মানে প্রতিটা ছবি যখন যখন মনে উজ্জ্বল আঁকতো প্লেটগুলো, তার মধ্যে ডায়নামিজম, কি মারাত্মক ডায়নামিজম। রামুকে সুরে পেঁচিয়ে ধরেছে হাতি, এবং উজ্জ্বলের কোনোদিন উজ্জ্বলকে কিন্তু কোনো বলেননি যে এরকম করো ওরকম করো, কিছু বলেননি। কিন্তু উজ্জ্বলের 2-3টে পোঁচ দেখেই বুঝতে পেরেছিল কমলদা, এবং কমলদা বোধহয় উৎসাহিতও হয়েছিল উজ্জ্বলের আঁকায়। কিন্তু স্বপ্ন দেখতেন যখন বইটা করবি বাবাই, তখন কিন্তু একটু রঙিন করে করিস। তো যতটা চেষ্টা করেছি, এই আমার শ্রেষ্ঠ উদ্ধার্ঘ। প্রিয় ফরেস্টারে দেখো, প্রিয় ফরেস্টার এমন এক মানে উপন্যাস বা ট্রাভেলগ, যেখানে আমরা হার্ডলি দেখেছি কোনো জন্তু জানোয়ারকে দেখছেন এবং তাই নিয়ে উত্তেজনা, সেই আমাদের যেরকম বান্ধবগড়ে বা রণথম্বর বা আমাদের এইসব অরণ্যে যেসব দেখতে পাই আমরা, যে দেখ দেখ বোম্বাই, দেখ 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 বাগদাহের মতো। প্রিয় ফরেস্টারে কিন্তু এইসব কিচ্ছু নেই। মানে একটা সামান্য পাতার শব্দ কতটা রোমক হতে পারে, এটা কমলদার গদ্যতে বোঝা যায়। এবং শুরু হচ্ছে কি, মানে গোলাপি ভেড়ারা, প্রিয় ফরেস্টার শুরু হচ্ছে অবিশ্বাস্য, মানে গোলাপি ভেড়া হেঁটে যাচ্ছে, সূর্যের আলো পড়ছে, মানে। এবং প্রিয় ফরেস্টার নিয়ে আমি, কমলদার পাঠক নিয়ে কথা যদি বলো, একটা লেখক, হ্যাঁ আজকালে লিখেছেন নিশ্চয়ই, পরবর্তীকালে নিজের পয়সায় বই ছেপেছেন, পরে তোমরা সবাই মিলে বই ছেপেছি। লোকটা কোনো প্রকাশক পায়নি, শেষকালে অভিযান, শেষ দিকে এসে একদম শেষ বয়সে, শেষ 3-4 বছর অভিযান কমলদাকে তো একটা প্রাতিষ্ঠানিক জায়গা দিয়েছিল, মানে বইগুলো নিয়ে তার বিজ্ঞাপন সেখানে রাখা, কমলদাকে দিয়ে সই করানো, বইমেলায় আসা, এগুলো কমলদা তো করেননি। কমলদা চিরকালই উঞ্চবৃত্তিতেই বই ছেপেছেন। এই বইটা যে মানে এর যে কী চাহিদা, মানে কে না কে ফোন করেছে আমাকে, প্রত্যেকে সেই মানে ঝুমরিতালাইয়াসের মতো ধানবাদ থেকে ফোন করছে, একটা প্রিয় ফরেস্টার পাওয়া যাবে। বেহালা থেকে ফোন করে বলছে আমি দাঁড়িয়ে আছি চৌরাস্তায়, আপনি আসতে পারবেন? একটা আমার কাছে 1 কপি ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। এবং প্রিয় ফরেস্টার আমাদের বইয়ের দোকান থেকে, আমাদের মতো সাধারণ মানের একটা স্টল থেকে 1 মাস, মানে একটা বইমেলাতে সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের মধ্যে এখনো প্রিয় ফরেস্টার। এবং কতবার ছাপা হয়েছে এটা? এটা 5-6বার তো হয়েছে, আমি ছেপেছি 3বার হয়েছে। তো এই প্রিয় ফরেস্টার যখন বেরোতো, আজকালে উনি তখন তো কমল চক্রবর্তী বলে দিতেন না, নিতাই ধর বা এরকম একটা নাম, নিতাই ধর। তো নিতাই ধর হলে বলে বেরোতো, এবং প্রতি সপ্তাহে বোধহয় ওই
রবিবারে বেরোত, এবং তখন প্রিয় কপি ওইখানে সম্পাদক পাল্টে গেল, অর্থাৎ যিনি ওই পাতাটা দেখতেন তিনি আর দেখবেন না, না দেখে অন্য একজন দেখবেন। প্রতিষ্ঠিত একজন লেখক, আমি তার নাম এখন করছি না, লেখক, উনি প্রথমে এসে যেটা বন্ধ করলেন সেটা প্রিয় ফরেস্টারটা, কারণ এটা নাকি লেখা না। তাহলে এইসব কি হাবি যাবি, এইসব লেখা থাকবে এবং লেখা, সেটা প্রিয় ফরেস্টার কন্টিনিউ করলো না। এবং সেটাই হয়ে উঠলো মানে বাঙালির মানে বাঙালি পাঠক মননে একটা অত্যন্ত প্রিয় বই। শোনো, এইটা বলো, মনে আছে ব্রাহ্মণ নবাব? মনে পড়ছে ব্রাহ্মণ নবাব গল্পটা? শঙ্করলাল ভট্টাচার্য কিন্তু অত্যন্ত পণ্ডিত মানুষ, বিদগ্ধ মানুষ, এবং যথেষ্ট ভালো ব্যাকরণ জানেন, বাংলা বানান নিয়ে তার যথেষ্ট অভিজ্ঞান আছে। যখন ব্রাহ্মণ নবাবটা এসে আমাদের বাড়িতে পৌঁছলো, আমরা দুজনে গাঙ্গুলি বাগানের বাড়িতে ফিরে এলাম। আমার মা ব্রাহ্মণ নবাবটা দেখে বললেন, বইটা কলেজ স্ট্রিটে দেওয়া যাবে না। বললাম কেন? সকালবেলা বলছেন। তাতে প্রায় মা দাগ দিয়েছেন, সংস্কৃতের পণ্ডিত, দাগ দিয়েছেন প্রায় 350টা বানান ভুল। কমলদার তোয়াক্কাই করে না, ভাষার এমন তার মানে তরঙ্গ, তাতে বানান টানান সব চাপা পড়ে গেছে। কমলদা বানানটা তার পরোয়া করতো না, যে টাইপ করছে সেও পরোয়া করতো না, যে ছাপছে সেও পরোয়া করতো না। সে সত্ত্বেও সাধু ভাষায় লেখা বিগত 30 বছরের সেরা উপন্যাসটা কমল চক্রবর্তীর হাত দিয়ে বেরিয়েছে, এটা ব্রাহ্মণ নবাব। এবং সম্ভবত ব্রাহ্মণ নবাব এবং ব্রহ্মবর্গ পুরাণকে সামনে রেখেই উনি বঙ্কিম পুরস্কারটা পেয়েছে। এইসব হচ্ছে যোগেন চৌধুরীর আঁকা। তখনও কমলদা স্বীকৃতি বা না পেলেও, বা কমলদা তখন সেলিব্রিটি না হলেও, যোগেনবাবু তখন যথেষ্ট উচ্চমানের শিল্পী, এবং মানে যোগেনবাবুর আঁকার তখন মানে সাংঘাতিক কদর। সেই যোগেনবাবু 4 বার প্রচ্ছদ করে পাঠাচ্ছে, লোকটার ঔদ্ধত্য চিন্তা করো। সেই সময় কমল চক্রবর্তীর ঔদ্ধত্য, উনি বলছেন না এটা পছন্দ হয়নি, পরের প্রচ্ছদ বললেন না পছন্দ হয়নি, যোগেনবাবু আবার আঁকলেন এই সেই প্রচ্ছদ। এবং উনি ভেতরে অসম্ভব স্কেচ করেছেন। এটা নংপুর কিমপুরুষদের নিয়ে করা বলা হয়, হিজড়েদের নিয়ে। এবং হিজড়েদের নিয়ে এরকম কাব্য, এরকম মহান কাব্য যে সৃষ্টি হতে পারে কেউ কখনো ভাবেনি। এই ট্রান্সজেন্ডার বলি আমরা, কিন্তু আমরা হিজড়েই বলি, তার কারণ হিজড়ে আমাদের যথেষ্ট সম্মানের বিষয় আমাদের সনাতন ধর্মে। উনি কোনো জায়গায় সেটা বলতে বাধা রাখেননি। এটা যদিও উপন্যাস বলে বলা হয়, এটা কিন্তু আসলে একটা কাব্যগ্রন্থ মারাদোনা। এটা পড়ারে না, এটা গদ্যতে লেখা, কিন্তু এরকম কাব্য কবিতা, এবং এতে কত যে ল্যাটিন আমেরিকান গান আছে। আমি যখন সব বলেছি তুমি এগুলো গানগুলো জানলে কী করে, বলে গান ল্যাটিন আমেরিকান, আমি তো ঘরে লিখেছি, জানি না ল্যাটিন আমেরিকান গান কোনো শুনিনি। ওই যে তুমি যেটা বললে মারাদোনা আরম্ভই দেখো, আন্দিজ পাহাড়ে এক পাখির বাসা ছিল, সেখানে এক সোনার ঈগল ডিম পেড়েছিল, ডিমের থেকে বেরিয়ে এলো রাজকুমার চাষা, মারাদোনা মারাদোনা পাগল ভালোবাসা। মারাদোনা উপন্যাসটা লেখার আগে বলছে একদিন, আচ্ছা বাবাই বলতো একটা জিনিস, মনে কর এই যে বাহাদুর খাঁ শরৎ বাজাচ্ছেন, উনি মুখে কেউ গন্ধ শুকেছে উনি অ্যালকোহল খেয়েছিলেন কিনা, কেউ দেখেছে নিখিল ব্যানার্জি যে উনি কোকেন খেয়ে উঠেছে কিনা। তো মারাদোনা যখন ছবিটা আঁকছে আর যে ওই ফুটবল মাঠে, ও কেন ওর ব্লাড টেস্ট করা হবে? একটু কোকেন খেয়ে কেউ মারাদোনার মতো ফুটবলটা খেলে দেখাতো, কোকেন খাওয়া অ্যালাউ করো, যে কোকেন খেয়ে যদি মারাদোনার মতো ফুটবল কেউ খেলতে পারে সে খেলুক। তুমি এটা ভাবো, আমি একদম ভাবি। তারপর কিছুদিন পরে দেখলাম মারাদোর উপন্যাস। কমলদাকে ভালোবেসেছে যেসব মানুষ এবং প্রতিষ্ঠিত মানুষ, তার মধ্যে আমাদের অভিক মজুমদারের নামটা স্মরণ করা উচিত। অভিক মজুমদার যত রকমের চেষ্টা করেছে কমলদাকে সমর্থন করার বিভিন্ন জায়গায়, এবং ক্লাস 8-এ অবধি যে ভালোপাড় স্কুলের যে পাওয়ার পেছনেও অভিক মজুমদারের সাপোর্ট আছে। অভিক মজুমদার আমাকে ফোন করে কমলদার প্রতিটি বই, এবং যে বইটা আমার কাছে 1 কপি সেটা জেরক্স পর্যন্ত নিয়েছে। এবং এই টাটা বাবা কম্পারেটিভ লিটারেচারের প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন এসছে টাটা বাবা, সেটা অভিকের করা। এবং অনেকেই জানেন না যে কমল চক্রবর্তী এখন বিভিন্ন
এম এ এবং বিএতে কমল চক্রবর্তীর সাহিত্য পড়ানো হচ্ছে এবং পাঠ্য হয়ে উঠেছে। কবি কারখানায় যাচ্ছে, হুটারের শব্দে কবি জেগে উঠছে এবং ওতপ্রোতভাবে টাটার কারখানাকে কবিতায় নিয়ে আসা, এটা কমলদার কাছ থেকে একটা পাওনা, বাংলা কাব্যের একটা বড় পাওনা। আমি কমলদাকে মূলত কবি বলেই সম্মান করি সবচেয়ে বেশি। আরেকজনের কথা বলা উচিত, দেবজ্যোতি দত্ত এবং কমলদার হাতের লেখা, ওই রাইটার ছিল ওইরকম। হ্যাঁ, সেখান থেকে নিয়ে যত বই ছাপা হয়েছে, দেবজ্যোতি না থাকলে কমলদার এত বই ছাপাই হতো না। কমল চক্রবর্তীর ছবি আঁকা জানো? হ্যাঁ, আমি কিছু দেখেছি। আচ্ছা, তোমাদের এখানে কি এই চক্রে কি কুকুর বলে বইটা আছে? আমাকে একটু দেওয়া যাবে? এই কুকুর বলে বইটিতে কমল চক্রবর্তীর কিছু স্কেচ আছে, আমি দেখাচ্ছি। কমল চক্রবর্তী ভেবে আঁকতো না, হঠাৎ করে আর সাদা কাগজ দিয়ে খচখচ খচখচ করে এঁকে দিল। ফর ইনস্টেন্স এই ছবিটাই, এবং সব একটা নেই। একজনের নাম না করলে কমল চক্রবর্তীর আলোচনা অপূর্ণ থেকে যায়। তার নাম হচ্ছে পূরবী মুখোপাধ্যায়। কমলদার উপন্যাসে অনেক পজিটিভ সাইড তো বললাম, একটা নেগেটিভ সাইড হচ্ছে নারী চরিত্র। আমার মনে হয়েছে, আমি সাধারণ পাঠক হিসেবে বলছি, নারী চরিত্র খুব স্ট্রং নারী চরিত্র কমলার উপন্যাসে পাওয়া যায় না। কিন্তু এই জায়গাটা বোধহয় ওনাকে পূরবী মুখোপাধ্যায় শোধরাতে চেয়েছিলেন। পূরবীদি না হলে কমল চক্রবর্তী হয় না। পূরবী মুখোপাধ্যায় ছাড়া কমল চক্রবর্তী হয় না। পুরো কলকাতার পুরো দ্বারটা খুলে দিয়েছিলেন, মানে শক্তি চট্টোপাধ্যায় থেকে সন্দীপন বাবু সবাই পূরবীদির গুণমুগ্ধ ছিলেন এবং আমি সেই পুরো কন্ট্যাক্ট লেভেলটা কমলদাকে দিয়েছিলেন। এটা আমাদের পুরো পরিবারকে উৎসর্গ করে কমলদা এই বইটা উৎসর্গ করেছিলেন। এর ছবিগুলো এঁকেছিলেন সমীর রাইচ। ছোটবেলা ফুটবল খেলতাম একসাথে, ডাবলু, বড় শিল্পী এখন। এই যোগেনবাবুর মতো ও দেখলাম অত্যন্ত গুণমুগ্ধ। এই বইটা ভাবছে আবার ছাপবো এবার। এমনি একটাই কবিতা তো বোধহয়, একটাই পুরো একটা দীর্ঘ কবিতা, 50 পাতার একটা কবিতা। মদের দোকানের সেই ছেলেটি, এখানে আমাদের কবিরা রয়েছেন। নদী নিয়ে ঢোকে, ঘোড়া নিয়ে ঢোকে, লাল নীল ফ্ল্যাগ, রেল ঝমঝম ইঞ্জিন বগি। ও কি ওয়েটার, কেবিন বালক, পুটে রামা সাদা, যারা রোজ দিন গ্লাসে মদ ঢালে, জলের বোতল, দগ্ধ পাপড়, রাতের শহর। মানে এই যে জায়গাটা, মানে ওকে দোলাচল, গল্পের ছল, বিষ ঢেলে দেয় রাত 70। ওকে কতদিন ক্যাবারে দেখেছি, কাচু মাচু মুখ, হাতে কাটা ছুরি, বিষাদ সাগর। মদের দোকানে সেই পরিপাটি, একলা দাঁড়াতো ভিড় থেকে দূরে, অ্যালসেশিয়ান ডালমেশিয়ান, গোপনে আসতো বুলডগ পিঠে যুবতী ও শুয়া। গ্লাস থেকে গ্লাসে মদির প্রবাহে অমল নিশীথ, ছেলেটি দেখতো ফ্রিল থেকে সুতো ছড়িয়ে দিচ্ছে। ক্যাবারে ব্রততী লতা ফুলমালা হাওয়ায় ভুবন। ছেলেটি ঢুকতো স্মৃতি কথা নিয়ে, টুকরো মিছরি, হাসি মস্করা, মধু আলাপন। আমরা আজকে এখানেই শেষ করছি মোটামুটি। আর তোমার যদি কোনো বিশেষ কিছু স্মৃতি মনে থাকে? দেখো, অনেক আছে বললে, তুমি যেমন বললে, তো দিন বয়ে যাবে, রাত বয়ে যাবে, কথা বলতে এবং এইটুকু বলার পরেও মনে হচ্ছে কিছুই বলা হলো। পুতুলকে ইয়ে করে না, কমলদা তেমনি ভাবে আমাদের অদৃশ্য শুরুতে বেঁধে রেখেছিলেন, আমরা অন্য কিছু ভাবতে পারতাম না। কমলদার বিরুদ্ধাচরণও করেছি, কমলদারই কথা নেই, একদম কমলদাকেই বলে। তো এইগুলো স্বামী স্ত্রীর মতো ব্যাপার, আমাদের প্রত্যেকের সম্পর্ক যেরকম, মানে ঝগড়া না করে থাকা যায় না। কমল এমন একটা ভালোবাসার মানুষ যার সাথে ঝগড়া না করে থাকা যায় না। এইগুলোই শেষ করলাম।